সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এই মুহূর্তে কোথায় আছেন? কি হয়েছে তার? তিনি কি পদত্যাগ করেছেন? দর্শক, গত কয়েকদিনে এমন অনেক খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে উড়ে বেড়াচ্ছে, ছড়িয়ে বেড়াচ্ছে। এমন খবরও বেরিয়েছে যে গত সোমবার প্রধান উপদেষ্টা নাকি তাকে ডেকে পদত্যাগ করতে বলেছেন। তারপর নাকি তিনি পদত্যাগ করেছেন। দর্শক, নতুন একটি খবর আকাশে বাতাসে ভাসছে। সেই খবরটা দেশের জন্য কতটা ভালো কিছু হবে, কতটা বিপজ্জনক হবে, সেটা আপনারাই বিবেচনা করবেন। খবরটা সত্য কি মিথ্যা সেটা জাস্টিফাই করার মতো সেনাপ্রধানের একটি বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ সহ বাংলাদেশের রাজনীতিতে সব জায়গায় একটা আলোচনা সৃষ্টি হয়েছে যে সেনাপ্রধানের ভিতরে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিতরে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এরপর আবার নতুন করে আলোচনায় ওঠে যে সেনাপ্রধান এই বক্তব্য দেওয়ার কারণে হয়তোবা সেনাপ্রধানকে বহিষ্কার করেছেন এবং সেনাপ্রধান চলেও গিয়েছেন। তো এরপর আবার অনেক দিন যাবতই সেনাপ্রধানকে দেখা যাচ্ছে না। এখন আলোচনা আসছে সেনাপ্রধান কি তাহলে পদত্যাগ করে দেশ থেকে চলে গিয়েছেন নাকি অন্য কোথাও আছেন, এই গুজবটা উঠতেছে। তো সেনাপ্রধান কোথায় আছেন, তিনি পদত্যাগ করবেন কিনা, এই বিষয়ে একটি আলোচনা আমরা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। দর্শক, নতুন একটি খবর আকাশে বাতাসে ভাসছে। সেই খবরটা দেশের জন্য কতটা ভালো কিছু হবে, কতটা বিপজ্জনক হবে, সেটা আপনারাই বিবেচনা করবেন। খবরটা সত্য কি মিথ্যা সেটা জাস্টিফাই করার মতো ম্যাটেরিয়ালস এই মুহূর্তে আমাদের হাতে নেই, কিন্তু খবরটা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সেই খবরটা হলো সেনাপ্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। খবরটা বিশ্বাসযোগ্য কিনা, খবরটা সত্য হলে খবরটা সেনাপ্রধানের মানা উচিত কিনা, সেই আলোচনা তো করবই। সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে আজকে এবং তার পদত্যাগ আবারও চাওয়া হয়েছে। উত্তেজনা তৈরি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একের পর এক, সেই আলোচনাটাও করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে এই মুহূর্তে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে ফ্রি দেখতেও পারেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সেনাপ্রধানকে ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন এমনটা শোনা যাচ্ছে। সেনাপ্রধানকে কেন ডেকে পাঠালেন? কারণ কদিন আগে সেনাপ্রধান রীতিমতো বোমা ফাটিয়েছেন। সেনাপ্রধান সরকারকে এবং সমন্বয়কদের সাবধান করে দিয়েছেন। দেশের সার্বভৌমত্ব নষ্ট হতে পারে এমন কর্মকাণ্ড চলছে, মব চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য এই মব কালচার দায়ী, পুলিশের নিষ্ক্রিয়তার জন্য পুলিশের বিরুদ্ধে সরকারের অহেতুক অ্যাকশন দায়ী। এমনভাবে সরকারের নানা রকমের সমালোচনা করে সরকারকে রীতিমতো বেকায়দায় ফেলে দিয়েছেন। সরকারকে বেকায়দায় ফেলার পরে সরকারের টনক নড়েছে। সরকারের উপদেষ্টারা নানা রকমের পদক্ষেপ নিচ্ছেন, দৃশ্যমান তারা দেখানোর চেষ্টা করছেন এবং গণমাধ্যমকে গভীর রাতে ডেকে সংবাদ সম্মেলন করছেন, বোঝাচ্ছেন যে তারা সারা রাত জেগে আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করছেন। আদতে কাজের কাজ কিছুই হচ্ছে না, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এরই মাঝে আজকে প্রধান উপদেষ্টার বিবিসিকে দেয়া সাক্ষাৎকার নিয়ে রীতিমতো ট্রলে একেবারে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়েছে। প্রধান উপদেষ্টাকে এর চাইতে বেশি সমালোচনার মুখোমুখি হতে দেখা যায়নি। এবার যে সাক্ষাৎকার দিলেন সেই সাক্ষাৎকার যারা বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে, সমন্বয়কদের পক্ষে, সরকারের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন তারা পর্যন্ত প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকারকে ট্রল করছেন। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেনি, উন্নতি হয়েছে, আগের মতোই রয়েছে, এই কথা বলে বেশি বিপাকে পড়েছেন প্রধান উপদেষ্টা। যেটার সম্পূর্ণ বিপরীত কথা বলেছিলেন সেনাপ্রধান আইন শৃঙ্খলা পরিস্থিতির একেবারে নজিরবিহীন অবনতির জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপকে দায়ী করেছিলেন, সমন্বয়কদের মব কালচারকে দায়ী করেছিলেন। সেই পথে না হেঁটে প্রধান উপদেষ্টা একেবারে উল্টো পথে উল্টো কথা বলে ট্রলের শিকার হচ্ছেন এবং সেনাপ্রধানের মন্তব্যকে নিয়ে তার মন্তব্য চাইলে তিনি সেটাকে পাশ কাটিয়ে গিয়েছেন, বলেছেন যে সেনাপ্রধান তার কথা বলেছেন, সেটা তার ব্যাপার। এরকম আলোচনার মধ্যেই একটা ব্যাপার ছড়িয়ে পড়েছে, সেনাপ্রধানকে নাকি ডক্টর ইউনূস ডেকে পাঠিয়েছিলেন
এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলার এই ঘটনা যদি সত্যি হয় তাহলে দেশের বোধহয় আরও বড় ক্রান্তিকাল আসছে। যদিও এই ঘটনার সপক্ষে কোনো এভিডেন্স এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি, এটা কানাঘোষা চলছে। বিদেশ থেকে একজন ইউটিউবার খুবই বোল্ডলি এই কথা বলেছেন বলেও শোনা যাচ্ছে। তার ইউটিউব কন্টেন্টে তিনি একেবারে স্পষ্টভাবে বলার চেষ্টা করছেন সেনাপ্রধানকে তিনি ডেকেছিলেন, প্রধান উপদেষ্টা ডেকেছিলেন এবং তাকে পদত্যাগ করতে বলেছেন। সেনাপ্রধানকে তিনি অনুরোধও করেছেন যে তিনি যেন পদত্যাগ না করেন। সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলছেন প্রধান উপদেষ্টা, এই কথা ছড়িয়ে পড়ার একটা ব্যাকগ্রাউন্ড তো নিশ্চয়ই রয়েছে। ব্যাকগ্রাউন্ডটা হলো সেনাপ্রধানের যে বক্তব্য এবং আজকে প্রধান উপদেষ্টার যে বক্তব্য, বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে যে বক্তব্য, সেই বক্তব্য একেবারে মুদ্রার এপিটোপিট। মুদ্রার এপিটোপিট এতেই বোঝা যায় যে সেনাপ্রধান যে কথা বলছেন সরকার সেই কথা মানছে না কিংবা আমলে নিচ্ছে না, কিংবা সরকার সেনাপ্রধানের ওই কথার পরিপ্রেক্ষিতে বেকায়দায় পড়েছে, সেই কারণে সরকার প্রধান তাকে পদত্যাগ করতে বলতেও পারেন। কিন্তু সেনাপ্রধান কি পদত্যাগ করতে বললেই পদত্যাগ করবেন? আর সেনাপ্রধান পদত্যাগ না করলে সরকারের কি এই মুহূর্তে ক্ষমতা রয়েছে সেনাপ্রধানকে অপসারণ করার? আমার মনে হয় নেই, কারণ সেনাপ্রধানকে অপসারণ করার ক্ষমতা একমাত্র প্রেসিডেন্টের হাতে, যে প্রেসিডেন্ট কিনা বর্তমান সরকারের হাতে নেই। প্রেসিডেন্টের সঙ্গে সরকার প্রধানের ডক্টর ইউনূসের দূরত্ব স্পষ্ট, আমরা 21শে ফেব্রুয়ারিতে দেখেছি। এর আগের যে ট্রেন্ড ছিল, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী একসাথে ফুল দেওয়ার জন্য দাঁড়ান, প্রেসিডেন্ট আগে হাত স্পর্শ করেন তারপরে প্রধানমন্ত্রী দেন, সেই ক্ষেত্রে এবার একেবারেই ব্যতিক্রম দেখলাম। প্রেসিডেন্ট ফুল দিয়ে শহীদ মিনার স্থান ত্যাগ করার পরে প্রধান উপদেষ্টা আসলেন, তারপরে ফুল দিলেন। তার মানে স্পষ্ট ব্যাখ্যা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা এক ধরনের অ্যাভয়েড করছেন। তো অ্যাভয়েড যখন করছেন তখন বিবিসির এই সাক্ষাৎকারেও তাকে প্রশ্ন করা হয়েছিল যে প্রেসিডেন্টের সঙ্গে আপনার সম্পর্ক কেমন কিংবা যোগাযোগ আছে কিনা। প্রধান উপদেষ্টা সেখানেও দায়সারা উত্তর দিয়েছেন, বলেছেন যে এমনি যে তার সঙ্গে খোশ গল্প করার তো কিছু নেই, প্রয়োজনে যখন প্রয়োজন হচ্ছে তখন নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে, প্রয়োজনে হচ্ছে, প্রয়োজনের বাইরে তো দরকার নেই। এই কথাই প্রমাণ করে প্রেসিডেন্টের সঙ্গে তার এবং তার সরকারের দূরত্বটা চরমে। যখন প্রেসিডেন্টের সঙ্গে চরমে দূরত্বটা, তখন সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া সরকারের পক্ষে সম্ভব হবে না যদি সেনাপ্রধান নিজে থেকে সরে না দাঁড়ান। আর সেনাপ্রধান যে বলিষ্ঠ বক্তব্য দিয়েছেন কদিন আগে, সেই বলিষ্ঠ বক্তব্যের পরে অনেকে আবার ভাবছিলেন যে দেশে সেনা শাসন আসে কিনা। সেরকম নজির যেহেতু বাংলাদেশে এর আগেও রয়েছে, সেনা শাসন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেরকম লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। অনেকে আবার ফেসবুকে লিখছেন যে প্রতিটি সেনা শাসন আসার আগেই এরকম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে কিংবা ঘটানো হয়েছে। নানা রকমের লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে। এরই মাঝে যখন এই কথাটা ছড়িয়ে পড়ল যে সেনাপ্রধানকে ডেকে নিয়ে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে, তখন সেই কথাটা যদি সত্যি হয় তাহলে সেটা সরকারের জন্য এবং রাষ্ট্রের জন্য বেশ ভয়াবহ রকমের ঝুঁকির কারণ হতে পারে। কারণ সেনাপ্রধান যদি সেনা শাসনের দিকে চলে যান তাহলে সরকারের মেয়াদ ফুরিয়ে যাবে, সরকার সরে যেতে বাধ্য হবে কিংবা সরকারকে সরিয়ে দেওয়া হবে। সেরকমটা না হোক এটাই আমরা চাই, দেশের স্থিতিশীলতা বজায় থাকুক। এরকমটা যখন চাচ্ছি আমরা, তখন দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করানোর জন্য একের পর এক দাবি উঠছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে তার পদত্যাগ এর আগে চাওয়া হয়েছে বহুবার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা তাকে আলটিমেটাম দিয়েছে, সেটা তিনি শুনেননি, একেবারে কানই করেননি। সেটার সেই কথার দাবির পরিপ্রেক্ষিতে তিনি সান্ত্বনাসূচক বাণী দিয়েছেন যে তিনি চেষ্টা করছেন উন্নতি করার। এবার তার আবারও পদত্যাগ দাবি করা হলো এবং তার কুশপুত্তলিকা দাহ করা হলো। দুদিন আগে আমরা দেখেছি যে লালমাটিয়াতে দুজন তরুণীকে অবমাননা করা হয়েছে। দুজন তরুণী এক চায়ের স্টলে বসে চা খাচ্ছিলেন, সিগারেট খাচ্ছিলেন এমন অভিযোগ। সেখানে নামাজ পড়তে যাওয়া 200-300 মানুষের একটা মব তৈরি হয়। সেই তরুণী দুইজনকে আক্রমণ করা হয়, একজন তরুণীর পোশাক ছেড়ে ফেলা হয় এমন অভিযোগ করা হয়েছে।
এবং এক তরুণী তাদের গায়ে চা ছুঁড়ে মারেন। এই কথাটা স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ থেকে শোনা গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই কথা যখন প্রশ্ন করা হয় তখন তিনি বললেন যে প্রকাশ্যে ধূমপান করা অপরাধ, সেটা নারী হোক পুরুষ হোক। সেই ক্ষেত্রে যারা নামাজ পড়তে যাচ্ছিল তারা হয়তো তাদের চোখে খারাপ লেগেছে, তারা বাধা দিয়েছে। এভাবে তিনি মবকে জাস্টিফাইড করার চেষ্টা করেছেন। অথচ মবের মতো একটা ক্রিমিনাল অফেন্সের বিরুদ্ধে তিনি কথা বলেননি যে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনো নাগরিকের অধিকার নেই, সেই ক্ষেত্রে সরকার একেবারে দৃঢ় পদক্ষেপ নেবে। তিনি সেই নারী দুজনকে দায়ী করলেন যে তারা কেন ওখানে সিগারেট খাচ্ছিল, কেন তারা চা ছুঁড়ে মারল। এরকম দায় সারাগোছের কথার প্রেক্ষিতেই আজকে লালমাটিয়া যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেখান থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত একটা মিছিল হয়, নারীদের বিশেষ করে নারীরা মিছিল করে এবং সংসদের সামনে এসে রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়। তার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনার পরে সেখানে যারা ছিলেন তারা সাক্ষাৎকারে বলেছেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার গদিতে থাকার কোনো অধিকার নেই। তিনি মবকে জাস্টিফাইড করেছেন, মবের পক্ষে কথা বলেছেন। নারী হিসেবে নারী নির্যাতনের যে ঘটনা ঘটেছে, একজন নারীর পোশাক ছেড়ে ফেলা হয়েছে, সেই ব্যাপারে তিনি কথা বলেননি। আবার পাবলিক প্লেস বলতে তিনি যেটা বুঝিয়েছেন, সরকারি যে প্রেস নোট, সেই সরকারি প্রেস নোটের মধ্যে সরকার যেগুলোকে পাবলিক প্লেস হিসেবে ঘোষণা করেছে তার মধ্যে কোনো টং চায়ের দোকান পড়ে না, এমনটাও বলা হয়েছে। পাবলিক প্লেস বলতে বিবিসি এটা নিয়ে একটা সংবাদ করেছে। বিবিসি যেটা বলছে সরকারি প্রেস নোটে পাবলিক প্লেস বলতে শপিং মল, যানবাহন, বাস, ট্রেন, সরকারি যে মন্ত্রণালয় সহ সরকারি অফিস আদালত, এগুলোতে ধূমপান বন্ধ হয়েছে। পাবলিক প্লেসের সংজ্ঞায় বড় বড় শপিং মল, বড় বড় গ্যাদারিং এগুলোকে বোঝালেও টং দোকান, ফুটপাত এগুলোকে সরকারি প্রেস নোটে বোঝানো হয়নি। সুতরাং পাবলিক প্লেসের সংজ্ঞার মধ্যে চায়ের টং দোকানকে স্বরাষ্ট্র উপদেষ্টা ফেলতে পারেন না, এমনটা বিবিসিও দাবি করছে। আবার স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে পাবলিক প্লেসের কথা বললেন, পাশাপাশি এটাও বলেছেন যে রোজার দিনে ওপেনে সিগারেট খাচ্ছিল এই দুই তরুণী, এমন কথা তিনি বলেছেন। কিন্তু যারা আজকে মিছিল করলেন, তার কুশপুত্তলিকা দাহ করলেন, তারা স্পষ্টভাবে দাবি করলেন যে এটা রোজার দিনের ঘটনা নয়, রোজার আগের দিনের ঘটনা। সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টা যেটাকে রোজার দিন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন সেটাও একটা মিথ্যাচার। এখন ব্যাপার হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার যে এত বার তার পদত্যাগ চাওয়া হচ্ছে, এবার তার কুশপুত্তলিকা দাহ করা হলো এবং পাবলিক প্লেসের সংজ্ঞা একজন উপদেষ্টা হিসেবে তিনি জানেন না, না জেনে মবের পক্ষে কথা বললেন। এই যে মবের পক্ষে কথা বলা, মবের পক্ষে অবস্থান নেওয়া, মব দেখেও নিষ্ক্রিয় থাকা, এই কারণেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, যেটা সেনাবাহিনী প্রধান স্পষ্ট করে বলেছিলেন, সেই কারণেই সেনাবাহিনী প্রধানের এই কথাটা অনেকের চক্ষুশূল হয়েছে। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে কি হতে যাচ্ছে? সেনাপ্রধানকে সত্যিই কি পদত্যাগ করতে বলা হয়েছে? আর সেটা যদি বলা হয়েই থাকে তাহলে তিনি কি পদত্যাগ করবেন, নাকি আবার দেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে, যেটা আমরা কেউই চাই না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের। আসসালামু আলাইকুম। সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এই মুহূর্তে কোথায় আছেন? কি হয়েছে তার? তিনি কি পদত্যাগ করেছেন? দর্শক, গত কয়েকদিনে এমন অনেক খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে উড়ে বেড়াচ্ছে, ছড়িয়ে বেড়াচ্ছে। এমন খবরও বেরিয়েছে যে গত সোমবার প্রধান উপদেষ্টা নাকি তাকে ডেকে পদত্যাগ করতে বলেছেন, তারপর নাকি তিনি পদত্যাগ করেছেন। প্রথমে বলে নিতে চাই, এই খবরগুলো সম্পূর্ণরূপে গুজব। কিন্তু কেন এই গুজবগুলো ছড়াচ্ছে এবং এগুলো এত শক্ত ভিত্তি পাওয়ার কারণও বা কী রয়েছে? অনেকেরই ধারণা যে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করানো সম্ভব হয়নি। তাকে সরানো সম্ভব হয়নি আরও একটি কারণে, বিএনপির প্রবল আপত্তি ছিল, সাংবিধানিক সংকট দেখা দেবে। আরও একটি যে কারণ, যে নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের নাকি এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এগুলো সত্য মিথ্যা নিয়ে নানান ধরনের বক্তব্য থাকতে পারে। তবে কথা হচ্ছে যে এই গুজবগুলো কেন ছড়াচ্ছে? গুজবগুলো এই কারণে ছড়াচ্ছে, যারা সেনাপ্রধানের বিপক্ষে এই মুহূর্তে রয়েছেন তারা নিজেদেরকে শক্তিশালী প্রমাণ করতে চায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দু একজন ইনফ্লুয়েন্সার আছেন, তারা সেনাপ্রধানের বিরুদ্ধে বিষোদ্গার করছেন এবং তাকে নানান ধরনের
হুমকি দেওয়ার চেষ্টা করছেন, চেষ্টা কি সরাসরি হুমকি দিচ্ছেন, সেই জায়গা থেকে সাধারণ মানুষের অনেকের মধ্যেও এ ধারণা জন্মেছে যে সেনাপ্রধানকে যে কোনো সময় সরিয়ে দেওয়া হতে পারে। এবং এই গুজবগুলো কবে থেকে বেশি ছড়াচ্ছে? গত 25শে ফেব্রুয়ারি রাজধানীর রাওয়া ক্লাবে একটি অনুষ্ঠানে সেনাপ্রধান যে বক্তব্যগুলো দিয়েছেন, অনেকগুলো বিষয় মন্তব্য করেছেন। তার মধ্যে যেমন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তার বক্তব্য ছিল, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তিনি কথা বলেছেন, পিলখানা ট্র্যাজেডি নিয়ে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কাদা ছোড়াছুড়ি চলছে তাতে করে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, এমন কথাও স্পষ্ট করে বলেছেন। এবং সব দলের অংশগ্রহণে যে একটা ইনক্লুসিভ নির্বাচন ডিসেম্বরেই হওয়া উচিত, সে কথাও তিনি সরাসরি বলে দিয়েছেন। কেন তিনি এই ধরনের কথা বলতে গেলেন? তার পক্ষে বিপক্ষে নানান ধরনের মন্তব্য গড়ে উঠেছে। কেউ বলছেন তিনি আওয়ামী লীগের পার্সপেক্টিভ সার্ভ করছেন, কেউ বলছেন না তিনি সরকারের পক্ষেই কথা বলছেন। তবে সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি যে তার এই বক্তব্যে খুশি হননি, সেটি স্পষ্টভাবে আমাদের সামনে এসেছে। আমি এর আগেও হিন্টস দিয়েছি, এখনও বলছি, খুব দায়িত্বশীল পর্যায় থেকে তার ফেসবুকে এমন মন্তব্য করা হয়েছে, সরাসরি বিশেষ একটি বাহিনীকে ইঙ্গিত করে কথা বলেছে। এমন কোনো দায়িত্বশীল পদে থেকে দেশের একটি রাষ্ট্রীয় বাহিনী নিয়ে এমন ধরনের কোনো মন্তব্য করতে পারেন কিনা, এই প্রশ্ন ওঠা দূরের কথা, করতেই পারেন না তিনি বা তারা। তারপরও করেছেন। কেন করেছেন? তারা মনে করছেন যে সেনাপ্রধান সম্ভবত সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর থেকে বোঝা যায় যে সরকারের একটি পক্ষ সেনাপ্রধানের সেদিনের বক্তব্য ভালোভাবে গ্রহণ করতে পারেনি। এবং গত সোমবার 25শে ফেব্রুয়ারি তিনি যে বক্তব্যটি দিয়েছেন, আমি আমার জায়গা থেকে একটি পোল দিয়েছিলাম, সাধারণ মানুষের মন্তব্য জানতে চেয়েছিলাম যে তার বক্তব্যটিকে কে কোনভাবে নিচ্ছেন বা কারা সমর্থন করছেন, কত শতাংশ মানুষ সমর্থন করছেন। এবং সেনাপ্রধানের সেদিনের যে বডি ল্যাঙ্গুয়েজ, তিনি যে কনফিডেন্টলি কথা বলেছেন দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সব জায়গায় একটা গুমোট পরিস্থিতি, সেই জায়গা থেকে সেনাপ্রধানের এই বক্তব্যগুলো অনেক বেশি প্রয়োজন ছিল এবং একটা ক্লিয়ার মেসেজ মানুষ পেয়ে গেছে, সেটি যার পক্ষেই যাক আর যার বিপক্ষেই যাক। সেই ভোটে আমি জানিয়েছি এর আগে, সোমবার রাত্রেই একটি কন্টেন্ট দিয়েছিলাম, আবারও একটু মনে করিয়ে দিই যে সেখানে ভোট পড়েছিল 32,000-এর মতন, 32,000-এর বেশি, সেটি পরবর্তীতে আরও বেড়েছে। এবং ওই পর্যন্ত যত যে সময় আমি কন্টেন্টটি করেছিলাম সেই সময় পর্যন্ত 32,000 ভোটের মধ্যে সেনাপ্রধানের বক্তব্যকে বা সেনাপ্রধানের ভূমিকাকে সমর্থন করেছেন 83% মানুষ, আর তার বিপক্ষে কথা বলেছেন বা বিপক্ষে ভোট দিয়েছেন মাত্র 14%। এর থেকে বোঝা যায় যে সেনাপ্রধানের সেই বক্তব্য অথবা সেনাপ্রধানের এই মুহূর্তের অবস্থান কতটুকু গণমানুষের পক্ষে আছে। সেখানে অনেক ধরনের ক্ষোভ প্রকাশ করেছেন সেনাবাহিনীর বিরুদ্ধে। দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাতে সেনাবাহিনী ইচ্ছা করলে তারা অনেক কিছু দমন করতে পারত। যে ধরনের মব ক্রিয়েট করা হচ্ছে, ওই যে বললাম সামাজিক যোগাযোগ মাধ্যমে 2-1 ইনফ্লুয়েন্সার রয়েছেন, তাদের আহ্বানে মানুষ বুঝে না বুঝে এভাবে মবের সৃষ্টি করে দেশের একটা অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করছেন। সেই জায়গা থেকে অনেকে মনে করতে পারেন যে সেনাবাহিনী ইচ্ছা করলেই সব কিছু করে ফেলতে পারত, কিন্তু আমি বারবার বলি সেনাবাহিনী তো এই মুহূর্তে সরকারে নেই এবং তারা যে অনেক ক্ষেত্রে নীরবতা পালন করছে এটাও সত্যি কথা, স্বীকার করতেই হবে। সেটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠতে পারে, তবে শুধু এটুকু মনে করিয়ে দিই এর মধ্যে আরও অনেক কিছু রয়েছে। বাস্তবতা হচ্ছে যে সেনাবাহিনীর উপরে মানুষের ক্ষোভ রয়েছে, যেটা বললাম, তারপরেও মানুষের এখনও প্রচণ্ড পরিমাণ আস্থা সেনাবাহিনীর উপরে। সেনাবাহিনীর কোনো ব্যক্তি আওয়ামী লীগের সময় তাদের নিজ ব্যক্তি স্বার্থে অনেক বিতর্কিত ভূমিকা পালন করেছে। স্পষ্টভাবে বললে সেনাবাহিনীর যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই
কোনো ব্যক্তি হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে গুম খুনের সঙ্গে হয়তো জড়িয়ে পড়েছেন, কিন্তু সেই জায়গাটিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত 25শে ফেব্রুয়ারি অ্যাড্রেস করেছিলেন। অবশ্যই হয়েছে, তিনি অস্বীকার করেননি, অবশ্যই এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু তার জন্য ব্যক্তির বিচার হতে পারে, কিন্তু পুরো সেনাবাহিনীকে দোষারোপ করা যেতে পারে না, এবং সেনাবাহিনীকে কেউ আক্রমণ করবেন না, এভাবে তিনি বলেছিলেন। সেই জায়গা থেকে দেশের এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতি, অস্থির পরিবেশ, সেই জায়গায় সেনাবাহিনীর অনেক বড় ধরনের ভূমিকা রয়েছে। একটু দেশের আপামর সাধারণ মানুষের মতন আমিও মনে করি। সর্বশেষ এটুকু বলতে চাই যে গুজবগুলো ছড়াচ্ছে সেনাপ্রধানকে নিয়ে, এই মুহূর্তে সম্ভবত ওই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে সেনাপ্রধানকে কেউ পদত্যাগ করতে বলবেন, আর পদত্যাগ করতে বললেই তিনি পদত্যাগ করবেন এটি মনে করার কোনো কারণ নেই। তার কারণ 5 আগস্টে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল, সেনাপ্রধানের যে ভূমিকা ছিল, সেই ভূমিকার প্রতি সেনাপ্রধান নিজেই আস্থা রাখতে বলেছিলেন, এবং সেই আস্থা ধরে রাখতেই কিন্তু তিনি 25শে ফেব্রুয়ারি তার সেই বক্তব্যগুলো দিয়েছিলেন। এবং আমার ধারণা রাষ্ট্রটাকে, দেশটাকে একটা লাইনে আনতে সেনাবাহিনী অন্তত সেই কাজটুকু করবে। এবং একথাও সত্য, দেশের ইতিহাসে যেই 2 সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করার একটা মোক্ষম সুযোগ পাওয়ার পরেও তারা ক্ষমতা নেননি, তার একজন হচ্ছে জেনারেল নুরুদ্দিন খান, আর একজন। আলোচনাগুলো শুনে বুঝতে পেরেছেন যে সেনাপ্রধানকে নিয়ে যে গুজবগুলো ছড়ানো হচ্ছে এগুলো মূলত গুজব। তিনি পদত্যাগ করেনি, পালিয়ে যাওনি, কিছুই হয়নি, মূলত তিনি দেশে আছেন। তো সেনাপ্রধানের সাথে যে একটা দূরত্ব হয়েছে সেটা কিন্তু আমাদের স্পষ্ট, আমরা বুঝতে পারতেছি, বা এটা স্বাভাবিক। তো এই দূরত্বের কারণে হয়তো আমরা মনে করি না সরকারের টানাপোড়েন সৃষ্টি হবে বা সরকারের ক্ষমতার কোনো সমস্যা হবে। সেনাপ্রধান হয়তো বা কারো ইন্ধনে বা কারো, যেটা সবাই মনে করতেছে যে ভারতের ইন্ধনে তিনি নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস বা এই সরকারের সাথে একটা দ্বন্দ্বে জড়িয়েছেন। যদি সেটা হয় তাহলে হয়তো বা এই সরকারও একটা চিন্তা ভাবনা করবে যে ডক্টর এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে রাখা যায় কিনা, তারপরেও আমরা হয়তো বা সরকার বিবেচনা করবে। তো এটাই স্পষ্ট যে সেনাপ্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা দূরত্ব তৈরি হয়েছে। এই তৈরিতে যদি দেশের জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তাকে সেনাপ্রধান দূরত্ব তৈরি করলেও বা তিনি কোনো পদক্ষেপ নিলেও হয়তো বা আমি মনে করি না যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেনাপ্রধান কিছু করতে পারবেন।